আপনাকে মুক্তিযুদ্ধের কথা বললে আপনি বলেন যে আপনি তখন জন্মগ্রহণ করেন নাই। আরে ভাই, আপনি জন্মগ্রহণ করেন নাই, আপনার সংগঠন তো তখন ছিল, সেই দায়িত্ব আপনার নিতে হবে। তো মুক্তিযুদ্ধকে কেউ যদি বিতর্কিত করতে চায়, কেউ যদি ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তার বিরুদ্ধেই সরকারকে ব্যবস্থা নিতে হবে। শেখ মুজিবের অজনপ্রিয়তার 16 কলা পূর্ণ করেছে শেখ হাসিনা। অর্জনকে কেউ যদি আমরা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে বিসর্জন দিতে চাই, তা আমাদের আগামী দিনে চলার পথে ভালো না, খারাপ ফলই আনবে। এই যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধের প্রকল্প বাস্তবায়ন করা, এটাকে মানুষ ভালোভাবে নেয় নাই। রাজনীতির নানা খেলোয়াড় আছে, এখন যেমন ডিপ স্টেট একটা পরিচিত শব্দ। আমরা কিছু কিছু সংগঠনের পত্রিকায় দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে তারা গন্ডগোল বলার চেষ্টা করছে। আবার দর্শক, স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সংকটাপন্ন দেশের রাজনীতি। শুরুতেই প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসতে চাই, যারা নির্বাচন করে জনগণকে বেহুশ করে ফেলেছিল, তারা এখন ভিন্ন সুরে কথা বলছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটু জানতে চাই যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা কি রাজনৈতিক পরিস্থিতিকে দিন দিন জটিল করে তুলছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি কথার শুরুতে, এটা বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। আমি বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে সালাম জানাচ্ছি। যেসব দর্শক শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের একটা বিরাট গণ অভ্যুত্থানের পর আমরা যে গণতন্ত্রের পথে যে যাত্রাটা শুরু করেছি, এক ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারের সরকারের অবসানের পর, তা সেই যাত্রাটা একটা পার্ট হচ্ছে আগামী দিনের নির্বাচন। একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সেই পথযাত্রাকে আমরা আরও ইতিবাচক দিকে নিয়ে যেতে চাই। এখন এই যাত্রা, এটা মনে রাখা দরকার, আমাদের তরুণ বন্ধুরা তারা যখন এই আন্দোলনে বিশেষভাবে আসলেন এবং তারা যে একটা ক্যালেন্ডার করলেন, সেটা 36 দিনের হিসাবটা আসে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো, আমি একটা হিসাবে বলি, 3036 না, আরও অনেক দিন ধরে কিন্তু এই সংগ্রামটা করছি। বিশেষ করে 14 সালের একতরফা নির্বাচন যখন করতে চাইল, তার আগে থেকেই আমরা এই আন্দোলন সংগ্রামটা করে চলেছি। তো সেই ধারাবাহিকতায় বিবেচনা করলে, যেহেতু আপনি নামটা আনলেন, বিএনপির চেয়ারপারসনের নাম, আমি এই ধারাবাহিকতার কারণে কথাটা বললাম। তা বিএনপি তো এই আন্দোলনের একটা অন্যতম মজা। তাদের সাথে আমরা কখনো ঐক্যবদ্ধভাবে করিনি, কিন্তু যার যার জায়গা থেকে করেছি। কারণ রাজনৈতিক দলগুলো যার যার মতাদর্শ থাকে, সেটা থাকে। কিন্তু আমাদের যেটা একটা ভালো নির্বাচন, গণতন্ত্রের ধারা যাওয়া, সেই জায়গাটা ছিল। তা আমি যদি খুব ছোট করে বলি যে দেখেন, উনি তো, আমরা দেখেছি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, আমরা তখন ছাত্র আন্দোলনের, তখন থেকে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটা গৃহবধূ থেকে তিনি রাজনৈতিক অঙ্গনে আসছেন। সেটা যার যার দল একটা বিবেচনা করে, আমাদের রাজনীতির পার্থক্য আমাদের আছে, কিন্তু এটা আমরা দেখেছি যে ভালো মন্দ মিলে মানুষ হয়, সেটা একটা কাজ তিনি করলেন, সেটা একটা আছে। বিশেষ করে এইবারের তিনি তো জেলে ছিলেন, তারপরে ফিরে আসার পরে অন্তত পক্ষে তিনি ওই ধরনের ওনার মুখ দিয়ে প্রতিহিংসামূলক কোনো শব্দ আমরা এটা পাইনি। তার মানে আমরা যে একটা রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন করতে চাই, যেটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের কাছ থেকে আশা করা যায় না। অতীত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিল, নানা ধরনের ঘটনাবলীর সাথে তারাও জড়িত। যে দমন পীড়নের পর থেকে তিনি কি সর্বজন গ্রাহ্য হয়ে গেলেন? কথাটাই বলছি যে সেইটা করার পরে উনি এই সময় এসে যে সাব্যস্ত আচরণটা করলেন, সেটা কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ সাড়া দিয়েছে। এটি একটি দিক। আর একটা দিক হচ্ছে, যেহেতু আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা করছি, এই যাত্রায় কিন্তু নানা ধরনের অপশক্তি আছে, এটা মনে রাখতে হবে। আপনার এখানে আগেও আমরা বলে গেছি, একটা পতিত শক্তি যেমন আছে, তেমনি পাশের আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারাও আছে। তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ করতে চায়। তাহলে এই ধরনের নানা টানাপোড়েনের মধ্যে আমার গণতন্ত্রের সংগ্রাম এবং নির্বাচনকে আগায় নিয়ে যাওয়ার জন্যে যে উনি যদি একটা পজিটিভ রোল, মানে শারীরিক সক্ষমতার উপরে করতে পারতেন, সেটা অনেক ভালো হতো। কিন্তু এটা তো আমাদের কারোর হাতে নাই। যে পরিবেশ পরিস্থিতি আছে, তবু আমি মনে করি যেহেতু উনি একটা দলের প্রধান, দল যেটা বিবেচনা করবে সেইটার উপরে নির্ভর করবে। নিশ্চয়ই ওনার সুবাসিস রেখেই ওই দল এই গণতন্ত্রের যাত্রায় যদি শরিক
যেভাবে ছিল সেই জায়গাটা হয়, তাহলে আমি এটা কোনো মেজর সংকট দেখি না। কারণ এগুলো তো আমাদের অনেক কিছু মেনে নিতে হবে, সুতরাং এই মেনে নিয়ে ওই কাজটা করতে হবে। এবং আমার পয়েন্টে এরকমের ওনার প্রতিও যারা শ্রদ্ধা নিবেদন করতে চায়, ওনাকে যে গণতন্ত্রের কথা বলে, অমুক কথা বলে, যেভাবে মহিমান্বিত করার কথা, যারা এক একজন তার মতো করবে রাজনৈতিক অঙ্গনে, সেইটা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, সেইটাই যথাযথ হবে যদি আমরা গণতন্ত্রের পথযাত্রাকে নিরঙ্কুশ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আশরাফ মাহাদী, আপনার কাছে একটু আসতে চাই আমি। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ আসলে এ দেশের মানুষের হাতে বা পলিটিক্যাল দলগুলোর হাতে আছে কিনা? আপনি তো নতুন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার একজন এবং গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার আপনারা। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে দেশের রাজনীতি এবং পলিটিক্যাল যে পাওয়ার বা শক্তি, এগুলো আপনাদের হাতে আছে নাকি তৃতীয় অন্য কোনো দেশের হাতে অথবা অন্য কোনো শক্তির হাতে? ধন্যবাদ। বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং দোয়া জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের হাতে যদি আমি সংক্ষেপে এক বাক্যে কথাটা বলি, যে বাংলাদেশের রাজনীতির কলকাঠি যদি এখনও জনগণের হাতে না আসে, তাহলে আমি মনে করব, বাংলাদেশের জনগণ মনে করবে যে এই লড়াইটা এখনও শেষ হয়নি, এই লড়াইটা আমাদেরকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। কিছু শঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং এই শঙ্কাটা একদিনে তৈরি হয়নি। প্রিন্স ভাই খুব চমৎকার বললেন যে ৩৬ দিনের আন্দোলনে সরকার পতন, এটাকে যদি আমরা এইভাবে ফ্রেমিং করি তাহলে আমাদের আসলে ব্যাখ্যাটা কিছুটা ভুল হবে। এবং এখানে একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে এনসিপি হয়তো ভাবে যে ৩৬ দিনের আন্দোলন করেই সরকারকে পতন করা হয়েছে, কিন্তু এটা শুধুই একটা পাবলিক পারসেপশন। এনসিপি নিজেও এটা বিশ্বাস করে না। আপনি দেখবেন এখানে যেই ফেসগুলো আছে এনসিপিতে, যারা আসলে সামনের সারির ফেস অথবা যারা নেতৃত্ব দিচ্ছে, তারা প্রত্যেকেই দীর্ঘ একটা সময় আন্দোলন সংগ্রামের মধ্যে একটা লড়াই সংগ্রামের ভেতর দিয়ে গেছে, জেল জুলুম নিপীড়নের ভেতর দিয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত কথা যদি, আমি 2 বার গুম হয়েছি এবং একবার আমাকে জেলে যেতে হয়েছে এই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আমাদের অ্যাক্টিভিজমের কারণে। হ্যাঁ, আমাদের হয়তো পলিটিক্যাল জার্নিটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ছিল না, যেহেতু বয়সে আমরা তরুণ। আমাদের জায়গা থেকে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় আমাদের যেই যুদ্ধটা করতে হয়েছে, সাইবার যেই ইউনিটটা আমাদের সক্রিয় ছিল, সেখানে আমাদের প্রত্যেকটা হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে নিয়ে শুরু করে সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার সেখানে যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করব যে এটা আসলে এই লড়াইটা আমাদের মানে কোনো একটা অংশের লড়াই বললে ভুল হবে, এটা প্রত্যেকটা স্টেক হোল্ডার এই লড়াই অংশগ্রহণ করেছে। এবং যখন আপনি যে প্রশ্নটা করলেন, যখন তারা বিট্রেড ফিল করবে, কোনো একটা অংশ, সমাজের কোনো একটা অংশ যদি বিট্রেড ফিল করে, তারা যদি মনে করে যে না, আবারও আমাদের এই লড়াইটাকে কুক্ষিগত করা হচ্ছে, আবারও আমরা যে মুক্তির লড়াইটা ৭১-এ শুরু করেছিলাম, ৯০-এ যেটার পুনরাবৃত্তি হয়েছে, এবং প্রত্যেক 2 দশক পর পর অথবা একটা সময় সার্টেন টাইম পরে আমরা গিয়ে আবার বিট্রেড ফিল করছি না, জনগণের জন্য আমরা এই মুক্তিটা নিয়ে আসতে পারছি না। আমরা দেখছি যে মানে এই লড়াইটার পরে এটার ফসল ঘরে তুলছে একটা অলিগার্ক শ্রেণী অথবা একটা বুর্জোয়া শ্রেণী অথবা একটা সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দল, একটা গোষ্ঠী। সেক্ষেত্রে কিন্তু এই দেশটা তখন আর জনগণের হচ্ছে না, ক্ষমতাটা তখন আর জনতার হাতে আসছে না। আপনি দেখেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু এই পরীক্ষার ভেতর দিয়ে আসছে। আমাদের নাহিদ ইসলাম ক্ষমতার কাতার থেকে জনতার কাতারে নেমে এসছেন। আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সিট নেগোসিয়েশন বা আসন ভাগাভাগি এ ধরনের কোনো আলাপে এখন পর্যন্ত যায়নি। আমরা এখন পর্যন্ত বলে আসছি যে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা যদি বাংলাদেশে আগামী বাংলাদেশটাকে নির্মাণ করতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ভেতর দিয়ে যেতে হবে। এবং এখনও যদি বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব অথবা অন্য কোনো, আমি বলবো যে আধিপত্যবাদী শক্তি এখানে যদি তাদের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ এটাকে অন্তত এইবার ছেড়ে দেবে না। 2000 শহীদের রক্ত, এটা একটা ফোঁটাও বৃথা যাবে না, আমি বিশ্বাস করি। একটু আছে, দ্বিমত আছে। আপনারা বলছেন 2000, আর জাতিসংঘতে বলা হচ্ছে 1400। দেখেন, এখানে তদন্তর একটা বিষয় আছে। জাতিসংঘ যত দ্রুত তদন্তটা শেষ করেছে এবং তাদের যে রিপোর্টটা পেশ হয়েছে, সেটা যে সামগ্রিক এবং এর পরে যে আসলে আর কিছু বের হয়ে আসবে না, সেটা এখন আমরা বলতে পারি না। হ্যাঁ, ও ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরে ওই তথ্যগুলো আমাদের হাতে এসছে। আমরা জানি অনেক লাশ গুম করে ফেলা হয়েছে, বদ্ধভূমিতে কতগুলো লাশ আছে, রায়ের বাজার ওই কবরস্থানে কতগুলো লাশ আছে, এর হদিস এখন পর্যন্ত আমরা পাইনি। জুলাই যোদ্ধার লাশ উত্তোলন করার কথা, এই কথাগুলো আসছে। আপনার যত দিন যাবে, এখন যেহেতু প্রযুক্তিগতভাবে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং আমাদের মানে এমন অনেক তথ্য হয়তো আমরা আজকে অথবা 6 মাস পর অথবা 1 বছর পর উঠে আসবে, যেটা আমরা ধারণাও করতে পারছি না। এটা উঠে আসবে
এখন মানে আপনি কি এটা ধারণা করিয়ে নিয়েছেন যে 2000ই হবে? এটা প্রতিবেদনে যেটা এসেছে সেটাই তো অফিসিয়াল তথ্য। হ্যাঁ, অফিসিয়াল তথ্য হিসেবে অবশ্যই আমি 1500 সংখ্যাটা তো ছোট করে দেখার সুযোগ নেই, 1400 সংখ্যাটাও ছোট করে দেখার সুযোগ নেই। এবং আমি যেই জায়গাটায় কথাটা নিয়ে এসেছি সেটাকেই যদি আপনি সামনে রাখেন, এই 1400 শহীদের রক্তের উপর দিয়ে যদি আপনি আবারও এই দেশটাকে ভিন্ন কোনো স্বার্থান্বেষী মহলের হাতে তুলে দিতে চান, তাহলে তো এই দেশের জনগণ আবারও বিট্রেট ফিল করবে, আবারও রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি হবে। আপনি অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর দিকে দেখেন, সেখানে যখন একটি গণ অভ্যুত্থানের পরে কোনো একটা শ্রেণী আবার এই গণ অভ্যুত্থানের ফসল কুক্ষিগত করতে চেয়েছে, তাদেরকে কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। তো সেই বাস্তবতাকে সামনে রেখেই আমাদের সামনের পথ চলতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, মাহাদি ভাই যেটা বলছিলেন যে ভিন্ন দেশের হাতে এদেশের স্বার্থ তুলে দেওয়ার চেষ্টা করা হলে মানুষ আবার প্রতিরোধ গড়ে তুলবে, যেটা আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগের অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে তারা ভিন্ন একটি দেশের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিল। এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এটা কারা করবেন? না, এটা তো খুবই কারেক্ট যে আমরা যে গণতন্ত্রের কথাটা বলছি, সেই গণতন্ত্রের অনেক দিক, তার মধ্যে তো একটা প্রধান হচ্ছে যে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব। আমাদের স্বার্থ রক্ষা করার কথাটা কেন বলতে হয়? বলতে হয় এই কারণে, ক্ষমতায় থাকার জন্যে অনেক যারা ক্ষমতাশ্রয়ী, শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে, তারা কিন্তু নানা ধরনের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির উপরে ভরসা করে। কারণ রাজনীতির নানা খেলোয়াড় আছে, এখন যেমন ডিপ স্টেট একটা পরিচিত শব্দ, এই খেলোয়াড়দের তারা খুশি করে থাকতে চায়। তা সেইটা তো নিঃসন্দেহে এ ধরনের কোনো যদি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এটা আসে, সবাইকে রুখে দাঁড়াতে হবে, নাহলে তো নিজেদের স্বাধীন সার্বভৌম অস্তিত্ব থাকে না। এবং দেখেন, এটা খুব ব্যাখ্যা না করে খুব সরলীকরণ করে বললে বলা যায় এটা ঠিকই। আগের সরকার আমার পাশের দেশকে যেভাবে নানাভাবে তাদের সুযোগ সুবিধাগুলো দিয়েছে, কিন্তু আমরা খুবই ক্ষোভের সাথে এখন একটু বলতে হচ্ছে। দেখেন, আমরা প্রথম দিনে বলে আসছিলাম, আপনারা জানেন যে আমাদের রামপাল বিদ্যুৎ প্রজেক্ট, আমরা জানি আমাদের বিদ্যুতের অসম চুক্তি, আমরা একসময় টাটার চুক্তি আমরা করতে দেইনি। এ ধরনের অজস্র জায়গা আছে যেটা আমাদের একটা কথা ছিল, এই চুক্তিগুলো ওপেন করতে হবে এবং এটাকে রিভিজিট করতে হবে। আমাদের দেশের স্বার্থবিরোধীর দরকার হলে সেটাকে বাতিল করার জন্য যেতে হবে, সেটা কিন্তু এখনও যাওয়া হয়নি। বরঞ্চ আমি কথাটা বললাম এই কারণে, খুবই ক্ষোভের সাথে বলতে হচ্ছে, আমাদের এই সরকার দেখছি, আগের সরকার যেমন তাদেরকে সুযোগ দিয়েছিল, এই সরকার সাম্রাজ্যবাদী আমেরিকা তাদেরকে নানা সুযোগ দিয়ে ব্যস্ত। আপনি বন্দর সহ নানা কারণ দেখেছেন, মানে এই জায়গাগুলো আছে। সুতরাং আমি ওই আলোচনা ভারী না করে আলোচনা নিয়ে আসি গণতন্ত্রের জায়গায়। আচ্ছা, বন্দর চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? এই সরকারের তো কিছুদিন আগে যে লিফটে আপিল করা হয়েছিল যে এই সরকারকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না, এমন একটি কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। তো সেক্ষেত্রে যদি বৈধ হয়ে থাকে তাহলে তিনি তো বন্দর চুক্তি করতেই পারেন, সরকার যেটা করবে সেটাই তো বৈধ। না না না, আচ্ছা ঠিক আছে, আমি আসছি ওই জায়গায়, আমি ধারাবাহিকতা এসে আপনার কথার উত্তর দিই। তা আমি যেটা বলতে চাইছি, দেখেন, আমাদের গণতন্ত্রকে সমুন্নত রাখতে গেলে তাইলে এ ধরনের কোনো বহির্শক্তি তার কাছে আমার স্বার্থবিরোধী কোনো কিছু করতে দেওয়া যাবে না, এটা একটা কথা। আর একটা জিনিস, আপনি যে প্রশ্নটা করলেন ওর সাথে রিলেট করে আমি মূল কথাটা বলে তারপর ওইখানে আসছি কংক্রিট ফর্মে। সেটা হচ্ছে আমরা তাহলে যা করব, এই যে বললাম গণতন্ত্র করতে হবে কাদেরকে? আস্থায় নিয়ে জনগণকে। অবশ্যই। তো এই জনগণ মানে কি? আমি তো 18 কোটি জনগণকে একসাথে ডেকে হাত তুলে ইয়েস নো করতে পারবো না। তার নির্বাচিত প্রতিনিধিরা তারা করবে, রাজনৈতিক অঙ্গনে মিলাই করবে, সেইটার উপরে ভরসা করে করতে হবে, পরিষ্কার। এইবার আসি এই কথায়, দেখেন উনি যেটা বললেন অ্যাটর্নি জেনারেল, তিনি তার কথা বলেছেন, কিন্তু কোর্ট আমরা দেখলাম একটা মামলা করেছে, অবশ্য কারা করেছেন আমরা এটা জানি না, বা আমাদের একটা পজিশন সেটাও বলে রাখি যে এই ধরনের অনেকগুলো বিষয়ে এটা কোর্টের ফয়সলা করা উচিত, এটা রাজনৈতিকভাবে ফয়সলা করা উচিত বলে আমরা মনে করি, বোঝার জন্য বললাম। তারপরে দেখলাম কোর্ট একটা বিভক্ত রায় দিয়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন, যার জন্য সম্ভবত আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি আবার নতুন বেঞ্চ গঠন করে করবেন, সেটা আইনে আছে। সুতরাং আমি অ্যাটর্নি জেনারেল তার কথা উনি বলেছেন, ওইটাকে নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই, দেখেন খেয়াল করেন, আমরা প্রথমে বলেছি যে মাত্র কয়দিন পরে নির্বাচন, আপনি এত বড় একটা বিষয়টা তো কম বড় বিষয় না। দেখেন কতগুলো বিষয় আছে, করিডোর নিয়ে আলোচনা হয়েছিল, এখন এটা বলছে না করিডোর দিচ্ছে না, আমি কি মানবিক প্যাসেজ দিচ্ছি, তো এখন ডিফ্যাক্টো তাই, সেটা হয়তো আলোচনা কমছে। আপনি ধরেন স্টারলিংকে একটা দিলেন,
এত তড়িৎ গতিতে বাংলাদেশের হিস্ট্রিতে কোনো সময় হয়নি। কিন্তু স্টারলিংক আপনি খবর নেন, ইরানের যুদ্ধ টুদ্ধ সেই সমস্ত জায়গায় তাদের ভূমিকা কি, আপনার কোনো কিছুই কিন্তু থাকছে না আজকের এই দুনিয়াতে। এই সংকটগুলো আমি ভারী করছি না, বোঝার জন্য বলি। আপনি এইখানে বিদেশকে অস্ত্র তৈরির কারখানা দেওয়ার প্রচেষ্টা নিচ্ছেন ইপিজেডে, বলা হচ্ছে ইপিজেডে করুক, অসুবিধে কি? কিন্তু আপনি দেখেন ইপিজেড থেকে এইগুলো বের হতে কোনো মানে কি বলে যে বিষয় থাকে না। তাহলে আমরা বলেছি যে এই ধরনের কতগুলো কাজ এই সরকার হাত দেওয়া উচিত না। যদি সরকার মনে করে, যেটা আগে বলেছে আজকেও বলি, হ্যাঁ কোনো কোনো কাজ এটা পজিটিভ, তারা রিকমেন্ড করে যাক, যাতে করে আগামী দিনে নির্বাচিত সরকার জনগণের আস্থায় নিয়ে যাতে করতে পারে, এটাই। আর বন্দর নিয়ে ছোট্ট মন্তব্য করি, দেখেন এটা মনে রাখা দরকার, এর আগে কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরকে 198 বছরের লিজ দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। এটা একদিকে আন্দোলন, একদিকে আইনি, সেটাকে এটা বাতিল করা হয়েছে। এখন যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, দেখেন এইটা কিন্তু আমাদের অর্থায়নে, আমাদের এটা লাভজনক প্রজেক্ট, এবং ওইখানকার যে পরিবহন করার কথা যে পরিমাণে, তার থেকে বেশি করছে বলে সরকারি তথ্য বলছে, এটা আমরা নতুন কোনো তথ্য না। কিন্তু আমরা জানি এখানে আরও দক্ষতা আনতে হবে, যে দুর্নীতি অব্যবস্থাপনা দূর করতে হবে। তা সেইটা করার জন্য ভূমিকা নিলে তো আমাদের আপত্তি নেই। তার জন্য প্রয়োজনে আমি মেশিন আনতে পারি, তার জন্য প্রয়োজনে আমি এক্সপার্ট আনতে পারি, তাতে তো আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের প্রবেশদ্বার, এটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা। এবং ভূরাজনৈতিক কারণে এখন এটা জানেন সবাই যে ওইখানে একটা আমেরিকার ইন্দো প্যাসিফিক জোন তারা করতে চায়, এবং ভারত রিসেন্টলি দেখা গেল তার সাথে এটা আরও অ্যাটাচড হয়ে যাচ্ছে বলে খবর। এবং আপনি দেখবেন গত পরশুদিন সম্ভবত আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট তারা দিয়েছে, তার সাথে এটা এসেছে চীন তার এক ধরনের ভূমিকা এটা আছে, সিল্ক রুট অমুক। তার মানে এটা সবাই হামলে পড়ার জায়গায় গেলে বাংলাদেশ তো তার জায়গাটুকু মনে রাখতে হবে। আমাদের বন্দর তো বেশি না, অন্য দেশের সাথে কথা বলা হয়। আমরা মনে করি যে এই সব সামগ্রিকভাবে আরও আলাপ আলোচনা না করে এটা করা গ্রহণযোগ্য না, এটা আমাদের বক্তব্য। এবং আমরা মনে করি যে এই সমস্ত দেখেন দরপত্রবিহীনভাবেও করা হলো, কিন্তু তার মানে আপনি যে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলা হলো অতীতের কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিষয়টা নিয়ে, আপনি কিন্তু সেটা থেকে যাচ্ছে। সুতরাং এগুলো সবই স্বচ্ছতার সাথে যদি না করেন, আপনি কোনো সুযোগ যদি পায়, তাহলে কিন্তু আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপরে নানা ধরনের প্রভাব বিস্তার করতে চাইবে, যে আত্মনির্ভরশীলতায় জেগে ওঠার যে জায়গা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আশরাফ মাহাদি, একটু আসতে চাই, যেদিন মানে যখন শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো, সেদিনই কিন্তু বন্দর চুক্তি করা হয়েছে। এবং রুহিন হোসেন প্রিন্স ভাই যেটা বললেন যে জনগণকে না জানিয়ে, জনগণকে না জানিয়ে তারা এই চুক্তি করেছেন। এবং ভাই একটা পরামর্শ দিয়েছেন যে এটা তো রেখে দেয়া যেত আগামী নির্বাচিত সরকারের জন্য, যে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই কাজটি করবেন। আপনি কিভাবে দেখছেন এই বন্দর চুক্তিকে? এখানে দুই পক্ষেরই বিভিন্ন ডিসকাশন আমাদের সামনে এসছে। অর্থাৎ বন্দর চুক্তির মাধ্যমে কি আমরা, এটা কি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা, সেই মানে সিদ্ধান্তে এখন পর্যন্ত আমার মনে হয় পৌঁছানোর সুযোগ আসে নাই। কারণ আমরা আসলে বন্দরটা অপারেট করতে দিচ্ছি কিনা, এবং এটাকে আমাদের দেশের জন্য এটার জাতীয় সক্ষমতা বাড়ানোর চেয়েও এখানে অন্য কোনো প্রশ্ন আছে কিনা। অর্থাৎ যে দুর্নীতিগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বন্ধ করতে পারছি না, সেই দুর্নীতিগুলো বন্ধ করার জন্য যদি আমাদের কোনো একটা অল্টারনেটিভ সামনে নিয়ে আসা যায়, এই মানে আমি বলবো যে এটার যে অপর পৃষ্ঠাটা আছে, এই ডিসকাশনের যে আরেকটা পিঠ আছে, সেটা আমাদের সামনে রাখা উচিত। এবং এত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্তে আসার মতো আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হ্যাঁ, যদি এখানে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য অন্য কোনো অল্টারনেটিভ সরকারের সামনে থাকে, সেটা নেওয়া উচিত। এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যদি এখানে দেখা দেয়, সেটা অবশ্যই আমাদের কনসার্নের বিষয় থাকবে। এবং এটাকে পুরো বিষয়টাকে আমাদের আরেকটু স্পষ্টভাবে পর্যবেক্ষণ করে তারপরে এই বিষয়ে মন্তব্য করা উচিত। তবে সরকারের জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে এটা শুধুমাত্রই বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় যে দুর্নীতি হচ্ছে এবং আমরা যে আসলে র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে পড়েছি, সেই জায়গা থেকে আন্তর্জাতিক এক সংস্থাকে যদি আমরা এখানে কাজ করতে দিই, এটা জাস্ট একটা চুক্তির মতো, এমন কোনো চুক্তি না যেটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। এটা শুধুমাত্র তাদেরকে এই জায়গাটায় তাদের যেই এক্সপার্টাইজ আছে সেটাকে কাজে লাগানো। আচ্ছা, এই মাধ্যমে দুর্নীতি দূর হবে আপনার মনে হচ্ছে? আপনি যদি মানে শুধু এই জায়গাটা দেখেন যে বাংলাদেশে জবাবদিহিতার প্রশ্নটা তো আসলে শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে না, এটা ব্যক্তিগত প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চরমভাবে বিপর্যস্ত হয়েছে। এবং আমরা জানি মানে ভেতর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে নিয়ে শুরু করে অনেকে তাদের সাংগঠনিক বা ব্যক্তিগত স্বার্থের কারণে বা বিভিন্ন অন্যান্য মহলের স্বার্থের কারণে
তারা এই বিষয়গুলোকে এমনভাবে ফ্রেমিং করে যে এটাকে আসলে ভিন্ন একটা খাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু আদতে দেখা যায় যে এখানে তাদের ব্যক্তিগত অথবা সাংগঠনিক স্বার্থ জড়িত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দেশের স্বার্থে আমরা যদি দুর্নীতি বন্ধ করার জন্য এখানে কোনো কিছুকে কোনো ভিন্ন অল্টারনেটিভ এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা আমাদের জন্য হুমকির কোনো কিছু হবে না। তবে একটা নোট অফ ডিসেন্ট এখানে থাকবে, যেটা আমি বললাম যে অবশ্যই সার্বভৌমত্বের প্রশ্নকে সবার উপরে রাখতে হবে। যদি এখানে দেশের জন্য কোনো হুমকি আমরা দেখি তাহলে অবশ্যই সেটাতে রাজনৈতিক দলগুলো সেখানে আপত্তি জানাবে। আর আরেকটা বিষয় আমি বলি যে হাসিনার বিষয়টা যেহেতু আপনি বললেন এবং আপনার আগের প্রশ্নও এসছে যে শেখ হাসিনাকে যেদিন তার বিরুদ্ধে রায় হলো, ফাঁসির রায় হলো, তার ওইটার সাথে বন্দর চুক্তিটাকে আমি এই জন্য মিলিয়ে দেখতে চাই না যে এইটার অনেকগুলো দিক আছে, সবগুলো ডিসকাশন সামনে রাখা হবে। তবে বাংলাদেশের প্রশ্নে ভিন্ন রাষ্ট্রগুলোর বা অন্যান্য রাষ্ট্রগুলোর কি অবস্থান সেটা বোঝার জন্য আসলে সম্প্রতি যে মানে মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী করলেন যে হাসিনা দেশে আসবে কিনা, ভারতে থাকবে কিনা, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই মন্তব্য করার পরে ভারত আমাদের সাথে আসলে কতটুকু সম্পর্ক স্বাভাবিক করতে চায় সেই প্রশ্নটা আবার উঠছে। যে আমি একটু যোগ করতে চাই, আপনি যেটা বললেন যে হাসিনার বিষয় যেটা নিয়ে আসলাম সেটি হচ্ছে যেদিন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো সেদিন পুরো জাতি মানে ওই দিকেই ছিল যে কি হয়, তার বিরুদ্ধে কি বিচার হয়, কারণ তিনি গণহত্যা করেছেন মানে এই অভিযোগে। তা আরেকটা বলছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন শেখ হাসিনা কতদিন থাকবেন সেটি তার ব্যক্তিগত বিষয়। এর মধ্য দিয়ে কি মানে শেখ হাসিনাকে দেশে ফেরানো আরও কঠিন হয়ে গেল কিনা? দেখেন, ভারত আসলে আমাদের সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ করতে চায় কিনা, প্রতিবেশী সুলভ করতে চায় কিনা, সেটা এই মন্তব্যের দ্বারা আরও এক ধাপ পেছালো। আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে ভারতের বিভিন্ন মন্ত্রী অথবা তাদের দায়িত্বশীলদের কথাবার্তায় আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টা, তারা আন্তরিকতা, তাদের কথার মধ্যে কিছু আন্তরিকতা দেখা গেছে, তারা আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। কিন্তু 5ই আগস্টের পরপরই বন্যার পানি ছেড়ে দেয়া, বাংলাদেশকে বিভিন্নভাবে বিপর্যস্ত করা, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া, তাদের মিডিয়াগুলোতে অপপ্রচার চালানো এবং ইন্টারন্যাশনালি তাদের যে সমস্ত প্রোপাগান্ডা মেশিন আছে সবগুলোকে অ্যাক্টিভেট করা, সবগুলো তো আমাদের চোখের সামনেই হয়েছে। তো সেই জায়গা থেকে সদিচ্ছার যথেষ্ট অভাব তো আমরা দেখেছি। এবং সর্বশেষ ভারতের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি ছিল সেটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে এই বক্তব্যটা দেয়া হলো, এখন আসলেই তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় কিনা সেই প্রশ্নটা আবার আরও গভীরভাবে উঠছে। আমি মনে করি যে ভারত যদি এখনও মনে করে যে বাংলাদেশকে 5ই আগস্টের আগের বাংলাদেশ হিসেবে মানে সেইভাবেই আমাদের সাথে ট্রিট করবে, তাহলে এটা স্পষ্টভাবে বুঝে রাখা উচিত যে 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান। এবং ভারতকে এটা এই বাস্তবতা যতদিন পর্যন্ত ভারত উপলব্ধি না করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় থেকেই যাবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, একটু আসতে চাই, ভারতের সাথে যদি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কতটুকু ভালো এবং কতটুকু মন্দ হতে পারে? দেখুন, আমার মনে হয় জিনিসটা আমরা খুব সহজভাবে বিবেচনা করা দরকার। এটা ঠিক, যে কোনো প্রতিবেশী দেশ যদি থাকে আর নানা এখানে আঞ্চলিক উপ আঞ্চলিক ঐক্যবদ্ধতার প্রশ্ন তো থাকবেই, পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক থাকাটা মানে কি বলে থাকার আকাঙ্ক্ষাটাই স্বাভাবিক, সেটা উভয়ই লাভবান হয়। কিন্তু এটাকে হতে হবে কিসের ভিত্তিতে? অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। অবশ্যই আমি যখন বিবেচনা করব আমি আমার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করব। তো এখন সেইটা তো দীর্ঘদিন ধরে এটা হয় নাই। আপনি দেখেন এখন কত কথা বলা যায়, আমি আগেও কয়েকটা পয়েন্ট বলেছি, আমাদের 54টা নদীর অভিন্ন উৎস সেইখানে। তা আমরা এখানে তিস্তার সংকটই সমাধান করতে পারলাম না, তারা এখানে ড্যাম দেওয়া নানা ধরনের কাজকর্মগুলো করলোই। তারপরে তাদের এটা মনে রাখতে হবে যে একটা দেশ যখন বিবেচনা করি, দেশের কিন্তু সাধারণ মানুষ না, তার যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, আমি জানি সেখানে কিন্তু একটা ধর্মান্ধ শক্তি এখন ক্ষমতা এবং তাদের রাষ্ট্র পরিচালনা করে কিন্তু তার বুর্জোয়া শব্দটা এখানে আসছে। তার মানে যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা বাংলাদেশকে একটা অন্যতম মার্কেট বিবেচনা করে। তারা যদি এইসব বিবেচনা করে এই ডোমিনেশনটা রাখতে চায় তাহলে তো আপনি খুব ইজি না আমি যে আগের আকাঙ্ক্ষাটা করলাম। কিন্তু সেই জায়গায় আমাদেরকে দেশপ্রেমিকতায় জাগ্রত থেকে আমার ন্যায্য অধিকারটা যতটুকু মানে করব সেইটার স্বার্থকে রেখেই আমি আমার কাজের জায়গায় যাব। এবং আমার ব্যক্তিগত না, আমাদের পরিষ্কার অনেকদিন ধরে বলে আসছি যে
যদি এই দুই দেশের সাধারণ মানুষের কিন্তু কোনো সংকট নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের সাধারণ জনগণ আমাদের সাধারণ জনগণের বন্ধুত্ব অটুট আছে। সংকট হয়ে যাচ্ছে উপরের, যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তারা এই সাধারণ জনগণের স্বার্থ বাদ দিয়ে নিজস্ব বা গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এই জায়গা থেকে আমরা ফিরে এসে আমরা নিশ্চয়ই এই বাংলাদেশে কখনো যাতে কেউ আধিপত্য বিস্তার না করতে পারে সেইটা দেখব। আমার ধারণা আমরা যদি এইভাবে একটু নিজস্ব গার্ডস নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমরা যেমন পাশের দেশ হিসাবে যে বন্ধুত্বের কথা চিন্তা করি, তাদেরও কিন্তু পাশের দেশ হিসাবে বন্ধুত্ব চিন্তা করতে হবে। বন্ধুত্ব একতরফা হয় না, আমি তো একতরফা বন্ধুত্ব হবে না, তো সেইটা বিবেচনা না করে আমরা উভয় বন্ধুত্ব রাখতে চাইব আমাদের নিজস্ব অধিকারের বাস্তবায়ন করার মধ্য দিয়ে। সেই জায়গায় যদি আমরা রুখে দাঁড়াতে পারি, আমি রুখে দাঁড়ানো মেন্স কিন্তু বলছি ঐক্যবদ্ধতার এবং আমার গার্ডস নিয়ে এইগুলো কথাবার্তা বলার। যেমন আমি তো এখনও বলি যে হোয়াই নট, এই যে এই সরকার আসার পরে কেন রামপাল বা কোনো কথার কথা যে একটা মিনিট জিনিসগুলো ওপেন করে দিয়ে একটা চুক্তি বাতিল বন্য জায়গায় যেতে পারলো না কেন? বা আমি চুক্তি ওই যে আবার আগের কথার সাথে কেউ বলতে পারেন যে ভাই এটা বাতিল করলে আপনারা যদি কথা বলতেন, আমি কিন্তু বলছি যদি বাতিল নাও করতে পারে তাহলে তারা একটা রিকমেন্ড তো করে যেতে পারে যে এই কারণে আমরা দেখলাম এই চুক্তির এই অসমতা আছে, আগামীতে যে সরকার আছে সে বাতিলের জায়গায় যাবে। তাহলে এই পজিটিভ সাইনও যদি এরা রেখে যেতে পারতো, তাহলে আগামীতে যেই ক্ষমতায় আসুক এটা কিন্তু এড়িয়ে যাওয়া কঠিন হতো। কারণ এত বড় যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলাম, আমি কিন্তু এখন ইচ্ছা করলে অনেক কিছু কেউ করতে পারবে বলে আমরা মনে করি না। সুতরাং পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু আমার অধিকারের ভিত্তিতে, আমাদের অধিকার বিসর্জন দিয়ে আমরা একটুও এই জায়গায় ছাড় দিয়ে আমরা যেতে চাই না। জি প্রিন্স ভাই, একটু যোগ করতে চাই যে অতীতের যে বিজয় দিবস এবং এখন যে বিজয়ের মাস, আপনি শুরুতেই যেটা বিজয়ের মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করেছেন, তো বিজয়ের মাসে এই বিজয় উদযাপন এখন অতীতের মতো হচ্ছে কিনা? দেখুন, প্রথম কথা, এটা অতীত বললে অতীত তো গতকাল আর অতীত হয় না, অনেক দিনের অতীত। নানাভাবে হ্যাঁ, আগে যেভাবে অন্ততপক্ষে বিজয়ের মাসের শুরুতে যেভাবে আমরা স্মরণ সহ বিভিন্ন জায়গায় করা হতো, পত্রপত্রিকায় প্রথম দিন থেকে এটা আসছে, আমাদের বিজয় গাথার জিনিসগুলো একেবারে আসছে না তা না, কিন্তু হয়তো যত ঢাকঢোল পিটিয়ে হতো এইবার সেটা দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু এইটাও একটা মনে রাখতে হবে, আমরা অতীত দিনে দেখেছি মুক্তিযুদ্ধকে, আমাদের বিজয়কে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে অপব্যবহার করা হয়েছে। তা কেউ হয়তো অপব্যবহার করেছে, আর কেউ কিন্তু পারলে এটাকে বাদ দিয়ে জায়গারও যেতে চাই। এই সবই পরিত্যাজ্য। আমাদের বরঞ্চ উচিত কি, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়ের পর, ধরেন বোঝার জন্য বলি যে আমাদের তো একটা বড় বিষয় ছিল যে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে অংশগ্রহণ করলো তারা বলল কি দেশটা স্বাধীন কেন করছি, আমরা যাচ্ছি যে আগামীতে এই দেশটা হবে একটা সাম্যের দেশ, এই দেশটা হবে সবাই সামাজিক মর্যাদা পাবে আর সামাজিক ন্যায় বিচার। তার ভিত্তিতেই কিন্তু অন্য অন্য নীতিমালা প্রতিষ্ঠিত করার জায়গায় আসলো। যার যার দল, ওইটা যে দল করছে, ওই সময় আমাদের দ্বিমত ছিল, এখন অনেকের দ্বিমত যা জায়গাটা থাকবে, কিন্তু এই ভিত্তিটা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের অপব্যবহার বা মুক্তিযুদ্ধকে নাকচ যারা করতে চায় তারা সামনে চলে আসবে। তা আমি আশা করব যে এখন হয়তো নানা প্রেক্ষিতে আমরা এই সরকারের কাছে কিন্তু আরও আশা করেছিলাম মুক্তিযুদ্ধের অপব্যবহারের বিরুদ্ধে যেমন ভূমিকা রাখতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে কেউ যদি বিতর্কিত করতে চায়, কেউ যদি ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তার বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই জায়গাটায় যদি না রাখতে চাই তাহলে কি হবে জানেন, ওই যে আবার একটু কথা আসছে, দলীয় সরকার থাকলে তার স্বার্থে ব্যবহার করে, এই কথা কিন্তু আমরা সবাই কম বেশি মেনে নেই। কিন্তু তাইলে এই যে সরকার আসছে সে তো অন্ততপক্ষে একটা প্রচেষ্টা নিতে পারত। আমি সব করবে আমি তা কিন্তু ভাবছি না, কিন্তু একটা পজিটিভ প্রচেষ্টা নেওয়া দরকার ছিল, যেটার ব্যত্যয় হচ্ছে বলে অনেকের কাছে মনে হয়। এবং আমরাও আগের দিনে যেটা দেখতে পেয়েছি যে বিজয়ের মাসে যে বিজয় উল্লাসের জায়গাটা, তাহলে এই সরকার তো আরও বেশি পজিটিভ, এই উল্লাসের পজিটিভ বিনির্মাণের ধারা আগাতে পারত। তা সেইটা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এত প্রত্যাশা নেই, কিন্তু আমরা যার যার জায়গা থেকে আমরা যদি প্রকৃত মুক্তিযোদ্ধাদের পজিশনগুলো নিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন, বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি, সামনের দিনে এগুলো এই পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে কিনা আমাকে যদি বলেন সেটা নির্ভর করবে। আচ্ছা, ওই কথাটা একটু বলি, আমি ওই পয়েন্টে আসি। যেমন আজকে সকালেই আমি যখন ঘুম থেকে ওঠার পরে, এখন তো একটা সোশ্যাল মিডিয়া তো অনিবার্য হয়ে গেছে সবার জন্য, একটা দেখলাম যে সম্ভবত গাজীপুরের কোনো একটা অঞ্চলে মুক্তিযোদ্ধারা কিভাবে তারা ট্রেনিং নিচ্ছে,
এই ছবিটা চলে আসলো ওই সময়ের। তো এখন দেখেন অনেকেই কিন্তু ভাবতেই পারি না, আমরা যুদ্ধ মানে মনে করি একেবারে একটা অস্ত্র নিয়ে টিয়ে লড়াই প্রস্তুতি নিয়ে, কিন্তু এই যে একেবারে কাঁসা দিয়ে যেভাবে আমাদের ভাইয়েরা যুদ্ধ করেছিল ওই সময়, এবং হ্যাঁ মানে আমি বলছি প্রশিক্ষণ মানে কি আধা প্রশিক্ষণ থেকে শুরু করে রকমের, তাহলে এই বিজয় গাথাগুলো যদি আমাদের সামনে প্রকৃতটা আসে তাহলে দেখবেন মুক্তিযুদ্ধ অপব্যবহারও কেউ করতে পারবে না, আবার নাকচও কেউ করতে পারবে না। এই ধারায় আসতে হবে বলে আমার কাছে মনে হয়। আপনি যে কথা বললেন ওর ছোট্ট উত্তর, দেখেন এটা নির্ভর করবে যে, কারণ আমরা একটা নির্বাচনের পথে তো হাঁটছি, এই নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে তার উপরে নির্ভর করবে। যারা মুক্তিযুদ্ধকে মানে এবং জনগণকে মানে একই সাথে আমি বলছি, তাহলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিনির্মাণের কাজটা করেই এই ধারা করবে। আর যদি কোনো সুযোগে, কারণ এখন নানা ধরনের সুযোগ নানা লোক নেয়, কারণ আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়েও দেখছি পজিটিভ গ্রুপ নেগেটিভ গ্রুপ নানা ধরনের আছে, আমরা তো দেখেছি, এগুলো তো জানা জিনিস, কোনোটাই না। যেমন ধরেন এখন যে মব সন্ত্রাস, এইটা তো আর চলে না, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধের। আগে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার আমরা একটা ভয়ের তথাকথিত সংস্কৃতি আমরা বলি না, এটা অপসংস্কৃতি, এটা ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল। এখন একটা নতুন ধরনের ভয় কিন্তু এখনো চলে যায়নি, নতুন ধরনের ধারায় আসছে। তো এইটা নির্ভর করবে কারা ক্ষমতায় আসছে, বা একক না হইলেও সবাই মিলে যারা ক্ষমতা পরিচালনা করবে তারা কারা, তার উপরে নির্ভর করবে আগামী দিনে মুক্তিযুদ্ধ এবং তার প্রকৃত ধারা সামনে আসবে নাকি আরও পিছিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব মাহাদি ভাই, একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের ধারা আগামীতে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিনা যদি আপনারা ক্ষমতায় আসেন? দেখুন, আমরা দল গঠনের, আমাদের দলটা তো গঠন হয়েছে ফেব্রুয়ারি 28 তারিখ। এর আগে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম ছিল জাতীয় নাগরিক কমিটি। গত ডিসেম্বরে আমার মনে আছে পুরো ডিসেম্বর মাস জুড়ে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ছিল, এবং চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আমার মনে আছে আমি তখন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আমি বক্তব্য রেখেছিলাম। একটা কথা তখন আমি বলেছিলাম যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা শব্দবন্ধটাকে এতটা ঘৃণ্য করে তোলার কারণটা কী ছিল, এই মনস্তত্ত্বটা বুঝতে হবে মানুষের মধ্যে। গত 15 বছর আপনি দেখবেন যে অনেক উদযাপন হয়তো অনেক হয়েছে আপনি বলছেন, কিন্তু এটার সাথে আমি দ্বিমত করি। কারণ হচ্ছে এই উদযাপনটাকে যতটা না দেখানো হয়েছে ততটা হয় নাই যতটা দেখানো হয়েছে। কারণ আপনি খেয়াল করবেন যে এইটাকে একটা দলীয় প্রকল্প বানানোর একটা ব্যতিব্যস্ততা ছিল আওয়ামী লীগের মধ্যে। আপনি সব জায়গায় এটাকে বিভিন্ন মিডিয়া হাউসগুলোকে বলে পত্রিকার অমুক অমুক পাতাগুলোকে দখল করে রাখা, হ্যাঁ ওই সময়টাতে এই অনুষ্ঠানটা দেখাতেই হবে, এই যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধর প্রকল্প বাস্তবায়ন করা, এটাকে মানুষ ভালোভাবে নেয় নাই। এটা একটা দলীয় প্রোগ্রাম হিসাবে, দলীয় প্রকল্প হিসাবে নিয়েছে। মানুষ মুক্তিযুদ্ধের প্রতি কখনো ঘৃণা পোষণ করে নাই, কিন্তু আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সেটার প্রতি দলমত নির্বিশেষে মানুষের একটা ঘৃণা জন্মেছিল, মানুষের মুজিববাদের প্রতি ঘৃণা জন্মেছিল, যার প্রতিফলন আমরা দেখেছি 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় মুজিবের মূর্তি টুর্তি ভেঙে ফেলা হয়েছে, ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, ছবিগুলো মুছে ফেলা হয়েছে। এটা কি হচ্ছে মানুষের ওই আপনি যেটা বলছিলেন সে কারণে কি ভেঙে ফেলা হচ্ছে, নাকি মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিলেন তারা? কিছুদিন আগের একটা ছবি সামনে এসছে, সেখানে সবগুলো ভাস্কর্য অক্ষত, শুধুমাত্র মুজিবেরটা ভাঙার। আপনি এর দ্বারা মানুষের কি মনস্তত্ত্ব বুঝেন? এর মাধ্যমে তো এটাই বোঝা যায় যে মানুষের মুজিববাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, এছাড়া আর কিছুই না। যেইভাবে শেখ মুজিবকে সেল করেছে শেখ হাসিনা, মানুষের কাছে বিক্রি করেছে চেতনার নামে, চেতনার মোড়কে, মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। তো সেটারই প্রতিফলন 5ই আগস্টের পরে ঘটেছে। আমি এই কথাটা একটু কনক্লুশনে যদি আসি, যে এই যে নিজেদের অপরাধকে ঢাকার মানে আওয়ামী লীগের যে 15-16 বছর তারা যেই অপরাধগুলো করেছে সবগুলোকে ঢাকার জন্য যে মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করা, সেটারই একটা ব্যাকল্যাশ আমরা 5ই আগস্টের পর থেকে দেখে আসছি। এবং ইতিহাসকে অক্ষত রাখতে হলে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে অক্ষত রাখতে হলে এইটার যেই বাই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এটার প্রতিক্রিয়ায় যে অবস্থাগুলো তৈরি হচ্ছে, সেই অবস্থার ভিতর দিয়ে এই অবস্থার ভেতর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি সিম্পলি একটা কথা বলি, বাংলাদেশে 5ই আগস্টের পরে আরেকটা নতুন প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে অস্বীকার করে ফেলার একটা প্রবণতা। আমরা কিছু কিছু সংগঠনের পত্রিকায় দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে তারা গন্ডগোল বলার চেষ্টা করছে। আবার আমরা কিছু কিছু সংগঠনের নেতাদের বলতে শুনছি যে মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের যে ন্যারেটিভ ছিল যে এটা ভারতের বিজয়, এই জন্য আমরা এটাকে সমর্থন করি না, এটা এই জন্য আমরা এটাকে সমর্থন করতে পারি না। সেই কথাগুলোই আমরা কিছু বড় দলের একদম সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে চলে আসতে দেখছি। এটা কনসার্ন, এটা নিয়ে আমাদের উদ্বেগ জানাতেই হবে। কারণ আমরা যদি একদম মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই,
তাহলে এটা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা হবে। যতটুকু প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, প্রকৃত ইতিহাসটাকে অবশ্যই আমাদের তুলে নিয়ে আসতে হবে। এবং আপনি যদি এখানে দেখেন, খুব সিম্পল একটা কথা, যে যুদ্ধ অপরাধ একটা বড় ইস্যু ছিল, তো একটা বড় ইস্যু পাকিস্তান, মানে এটা আওয়ামী লীগ অপব্যবহার করেছে সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু আপনি এখন পর্যন্ত 2012-13 সালের যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যেই, আমি এটাকে এক অর্থে নাটক মঞ্চায়ন বলবো, আরেক অর্থে বলবো যে এটা এখন যেহেতু আপনি ওই ট্রাইব্যুনালকে কাজে লাগিয়ে হাসিনার বিচার করছেন, তো ওই ট্রাইব্যুনালের একটা জাস্টিফিকেশনও এখানে আসবে। তো কতটুকু জাস্টিফাইড এবং কতটুকু প্রহসন, এইটা মানে এই প্রকৃত তথ্যটা প্রচার করার সাহস যদি সেই সংগঠন এবং তাদের না থাকে, তাহলে তো আমি বলবো যে প্রকৃত ইতিহাস তুলে ধরার সাহস এবং মানে সৎ সাহস তাদের নাই। জি, জনাব আশরাফ মাহাদী, একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছ থেকে, মানে আপনি একজন দেশের নাগরিক, আমি একজন দেশের নাগরিক, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তিনি অপরাধ করেছেন ক্ষমতা টিকে থাকার জন্য, আর 71-এ যে অপরাধ হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, সেটি দেশের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্ব মুছে ফেলার জন্য অপরাধ হয়েছে। কোন অপরাধটি আপনার কাছে সবচেয়ে গুরুতর মনে হয়? দুটো অপরাধই গুরুতর, কোনোটা দিয়ে কোনোটাকে, মানে একটা দিয়ে আরেকটাকে ঢেকে ফেলার চেষ্টাটা, এটা একটা ঘৃণ্য চেষ্টা। এটা যদি কেউ বাংলাদেশে করার চেষ্টা করে, তাহলে তাদের অস্তিত্ব বাংলাদেশের মানুষ রাখবে না। আপনি দেখেন ইতিহাসে যতবার আপনি দেখেন, এই দুইটা ঘটনার সাথেই বাংলাদেশের প্রতিটা মানুষের, দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের আবেগ, রক্ত জড়িত। আপনি প্রথমটা বাংলাদেশের মানুষ দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য রক্ত দিয়েছে। আপনি এখানে ভারতের সাহায্যের কথা, বিভিন্ন ন্যারেটিভ আনতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি জীবন দেয় না 71-এর ওই সময়টাতে যুদ্ধ কি হয় নাই? অপরাধ, মানবতা বিরোধী অপরাধগুলো কি হয় নাই? তো এখন অন্যান্য কথা, গন্ডগোল নানান শব্দবন্ধ নিয়ে এসে আপনি যদি 71-কে অস্বীকার করতে চান, তাহলে সেটা তো মানে আপনি সরাসরি একটা ইতিহাসকে অস্বীকার করে ফেলছেন। এর মানে এই না যে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে গেলে আমার আওয়ামী ন্যারেটিভকে ধার করতে হবে, কিন্তু আওয়ামী ন্যারেটিভকে আমি যদি ধার নাও করি, আমি যদি প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটাই বলি, তাও তো আমার মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নিয়ে আসতে হবে। এটা তো এমন একটা বাস্তবতা যে আমি এই কথাটা বলছিলাম যে 5ই আগস্টের পর থেকে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে, তারাই প্রকৃত ইতিহাসটা নিয়ে আসুক। তাদের ন্যারেটিভে প্রকৃত ইতিহাসটা কি, সেখানে কতটুকু যুদ্ধ অপরাধ এবং কতটুকু প্রহসন, সেটা তারা বলুক। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কিন্তু আওয়ামী লীগ ট্যাগ দেওয়া। এই কথাটাই আমি বলছি যে এখন এই যে একটা ঘৃণ্য প্রচেষ্টা, দেখেন সোশ্যাল মিডিয়ায় তো আসলে ইদানিং সাইবার হামলার একটা মানে ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, যে আমার মতের বিরুদ্ধে গেলে আমি তাকে এমনভাবে আক্রমণ করব যে সোশ্যাল মিডিয়ায় সে যাতে আর দাঁড়াতেই না পারে। এ ধরনের একটা ঘৃণ্য প্রচেষ্টা আমরা দেখছি অনেকের মধ্যে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি যৌক্তিকভাবে একটা তর্কের মধ্যে আসেন, আপনি যদি যৌক্তিক আলোচনার ভিতরে আসেন, আপনাকে অবশ্যই আপনার অবস্থানটা আগে ব্যক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অবস্থানটা, আপনার প্রকৃত ইতিহাসটা আপনার বক্তব্যে কি, আপনার ডিসকাশনে কি, আপনার ন্যারেটিভে কি, আপনার সংগঠন এটাকে কিভাবে দেখে, যুদ্ধ অপরাধটাকে আপনি কিভাবে দেখেন, আওয়ামী লীগ কতটুকু যুদ্ধ অপরাধের নামে আপনাদের উপর প্রহসন করেছে এবং কতটুকু যুদ্ধ অপরাধ আপনারা আসলে করেছেন, সেই বাস্তবতা, সেই ফ্যাক্টগুলো সামনে রেখে আপনাকে সেই সত্যকে স্বীকার করার সৎসাহস রেখে আপনাকে রাজনীতি করতে হবে বাংলাদেশে। আপনাকে মুক্তিযুদ্ধের কথা বললে আপনি বলেন যে আপনি তখন জন্মগ্রহণ করেন নাই। আরে ভাই, আপনি জন্মগ্রহণ করেন, আপনার সংগঠন তো তখন ছিল, সেই দায় তো আপনার নিতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, একটু আসতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, দেশের রাজনীতি নিয়ে ফিরতে চাই আপনার কাছে। বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে সক্রিয় না হন, তাহলে দেশ বড় ধরনের সংকট বা রাজনৈতিক মহাসংকটে পড়তে পারে কিনা? না, আমার মনে হয় সেইভাবে ভাবাটা ঠিক না। কারণ দেখেন, আপনি এটা সবাই কোনো দলই অস্বীকার করেন, একটা বলে যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, জনগণ বড়। তা সেইটা তো বিবেচনা করেই কিন্তু সবটা করতে হবে। আর একটা মনে রাখা দরকার, আমি শুরুতে আজকেও আলোচনায় বলেছি যে ওনার বয়স সব মিলিয়ে টিলিয়ে উনি যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করে গেছেন, তা সেই দৃষ্টিভঙ্গি যদি তার দলটা ধারণ করতে পারে, তাহলে সেটাই তো একটা বড় অগ্রগতির জায়গা। আর বাস্তব কথা যদি বলি, ধরেন এইবারও উনি এই গণঅভ্যুত্থানের পরে যখন মুক্ত হয়ে আসলেন, তখন উনি যে ব্যাপক ভূমিকা পালন করতে পারবেন, সেই বাস্তবতাও কিন্তু কেউ ভাবেনি। এটাই বাস্তবতা। হয়তো 21শে নভেম্বর আমাদের কি সেনাবাহিনী দিবসে উনি উপস্থিত হওয়ার পরে অনেকে হয়তো বা ভেবেছিল, কিন্তু ডাক্তাররা কখনো সেটা ভাবেনি। সুতরাং আমি এইটার সাথে এইটাকে সংকট মনে করি না। কিন্তু আরেকটা হয় যেটা, কিন্তু আমার মনে হয় না এখন সেটা ঘটবে, এই আলোচনাটা করতে যাচ্ছিলাম তো বলি, হয় কি এই ধরনের দলগুলো, যে দলে নানাভাবে 1-2 জন সামনে থাকে, পরিবারটা সামনে চলে আসে, তো অনেক সময় মনে হয়
যে তার ডেমোক্রেসিক চর্চা নানা কিছু না থাকার কারণে তাদের অনুপস্থিতিতে একটা সংকট ঘটতে পারে, সেটা তো তার দলের ব্যাপার। কিন্তু আমি মনে করি যেহেতু নির্বাচন একেবারেই সন্নিকটে এবং একটা ধারাবাহিকতার মধ্যে আছি, এই ধারাবাহিকতায় এইটা একটা মানে বিশেষ আমাদের এই গণতন্ত্রের পথযাত্রার কোনো সংকট তৈরি করবে বলে মনে হয় না। আর এটা তো তারা তার দলগতভাবে প্রকৃতপক্ষে নেক্সট নেতৃত্ব তো ঠিকই করছে। তো এইটাও আমি নেতৃত্ব ঠিক করা না করার থেকেও সবচেয়ে বড় ব্যাপার, এইটাকে আমাদের প্রধান সংকট না ধরে আমাদের গণতন্ত্রের পথে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো কী হচ্ছে সেইটাকেই প্রধান করা দরকার। আলোচনায় যদি সেইগুলো আমরা আনতে পারি তাহলে দেখবেন ওর ভালো মন্দ আমরা পরস্পর আলোচনা করেই আমরা যাত্রাপথ ঠিক করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আশরাফ মাহাদী, একটু আসতে চাই আপনার কাছে আরও একবার। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে ফিরতে না পারা, এগুলো বিএনপির জন্য ভবিষ্যতে হুমকির মুখে পড়ে যেতে পারে কিনা বিএনপি, অথবা বিএনপি অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারেন কিনা? হ্যাঁ, এই জায়গাটা মানে একদম নিরপেক্ষ জায়গা থেকে এই বিষয়ে মন্তব্য তো বিএনপির ভেতর যারা আছেন তারাই অবশ্যই করতে পারবেন। আমরা অন্য একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপির জায়গা থেকে আমরা যেভাবে দেখছি, বিএনপি অবশ্যই বাংলাদেশে একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, এবং তারা একটি আমরা যেটা বিশ্বাস করতে চাই যে তারা একটা আদর্শের উপরই ভিত্তি করে তারা তাদের রাজনীতিটা করে। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে ব্যক্তিকেন্দ্রিক বিএনপির চেয়েও এখানে বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে আপোষহীন আদর্শের উপরে বিএনপি এতদিন যাবৎ টিকে ছিল, আমি মনে করি না যে এটা শুধুমাত্র দুই একজন ব্যক্তির বিয়োগে এটা খুব সহজে শেষ হয়ে যাবে। এটা একজন নাগরিক এবং একজন রাজনীতিবিদের জায়গা থেকে আমি এই মন্তব্যটা করছি। আর কিছু বিষয় তো প্রশ্ন থাকবে, এটা দলের ইন্টারনাল কিছু বিষয় থাকে। প্রিন্স ভাই যে বিষয়টা বললেন যে ইন্টারনাল ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন আছে, এটা বাইরে থেকেও অনেকে করেছেন। তবে সেই জায়গা এই সংকটগুলো যদি বিএনপি কাটিয়ে উঠতে পারে তাহলে অবশ্যই নিঃসন্দেহে এখানে বাংলাদেশকে দেওয়ার মতো এই দলের অনেক সুযোগ আছে আমি মনে করি। এবং খালেদা জিয়ার অসুস্থতার পরে আমরা যে বিষয়টা দেখলাম যে এখানে সবাই যেভাবে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করলেন এবং তার দীর্ঘায়ুর জন্য দোয়া করলেন, এই মানুষটা আসলে বাংলাদেশের জন্য তো দেশের জন্য তো আসলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করেছেন। উনি তো 1/11 সময় শেখ হাসিনা যেমনিভাবে আপোষ করে তার সুবিধাটা বুঝে নিয়েছে, সেটা তো সেই অফারটা তো আগে খালেদা জিয়া পেয়েছিলেন। শেখ হাসিনার আমলেও এই সুযোগটা হয়েছিল। আপনার কাছে ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে, সেটি হচ্ছে যে আপনি তো কিছুক্ষণ আগে বলছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে মানুষ সেটার উপরে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। 5 আগস্টের পর আপনাদের বলছিলেন যে অনেক জায়গায় বঙ্গবন্ধুর সব কিছুই ছিল, কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেগুলোই মানুষ ক্ষোভের কারণে ভাঙা হয়েছে। একটু জানতে চাই যে বঙ্গবন্ধুর তো অনেক ভালো দিকও আছে, আর সেগুলোর কারণে কি তিনি সম্মান পাওয়ার অধিকার রাখেন না, বা সম্মান প্রাপ্যতা নন তিনি? আচ্ছা, এখানে আপনাকে একটু আলাদাভাবে দেখতে হবে দুইটা বিষয়। এক হচ্ছে 71 পূর্ববর্তী বঙ্গবন্ধু এবং 71 পরবর্তী 73-এর নির্বাচন এবং পরবর্তী গণপরিষদের মাধ্যমে সংবিধানের কাটাছেড়ার মধ্যে দিয়ে যেই মুজিববাদীয় বঙ্গবন্ধু, সেই দুইটাকে আলাদা ফ্রেমে দেখতে হবে আপনার। কারণ আমরা 71-এ এমন অনেক যোদ্ধাদের কথা আমরা জানি। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার চাচাদের কাছে আমি এই গল্প অনেক শুনেছি। আমাদের গ্রামে আমরা যখন এখনও যাই, আমরা এই গল্পটা অনেক আমাদের সিনিয়রদের কাছে, বয়োবৃদ্ধ মুরব্বীদের কাছে শুনি যে আমরা শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধ করতে গিয়েছি। তো তখনকার 71-এর শেখ মুজিবের ক্যারেক্টার বা ওনার যেই ক্যারেক্টারিস্টিক, এটা 71 পরবর্তী সময় তিনি যখন ক্ষমতায় বসেছেন এবং তার ছেলেদের দুর্নীতি, তার পরিবারতন্ত্র, তার মুজিববাদ এবং তার সংবিধান কাটাছেড়ার মধ্যে দিয়ে একচ্ছত্র বাকশালীয় যেই যাত্রা, সেটাকে ভিন্নভাবে না দেখলে আপনি বিচার করতে পারবেন না। সেই জায়গাটা স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, কিন্তু পূর্ববর্তী যে আপনি যেটা বলছেন যে আপনার যে বংশের আপনার বাপ অথবা বাবা অথবা অন্য কেউ, তারা যেটা বলছিলেন যে তা শেখ মুজিবের ডাকেই তারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন, তো সেগুলো নিয়েও তো আলোচনা হতে পারত। সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার পেছনে দায়িত্ব, সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার দায়িত্ব শেখ মুজিবের নিজের। শেখ মুজিবুর রহমান যদি তার সেই ক্যারেক্টারিস্টিকটা ধরে রাখতেন, 71-এ তার যেই মানে ব্যক্তিত্ব ছিল এবং তার যে নেতৃত্ব ছিল, সেটা সততা যদি তিনি ধরে রাখতে পারতেন এবং বাকশালের দিকে তিনি যদি যাত্রা না করতেন, একটা জবাবদিহিতার জায়গা যদি তিনি ধরে রাখতেন, বাংলাদেশটাকে একটা রাষ্ট্র হিসাবে জিয়াউর রহমান যেভাবে চিন্তা করেছেন, সেই জায়গাটা তো শেখ মুজিবের সেই সুযোগটা তো আগে এসছে। সে তো যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে সেই সুযোগটা তার হাতে ছিল, সেই সুযোগটা সে হারিয়েছে। বাংলাদেশের ভেতরে আমরা তো সেই ঘটনাও জানি, 75-এ যখন শেখ মুজিবকে মারা হয়, তার জানাজায় যাওয়ার মতো লোক হয়নি কেন, এই প্রশ্নটাও তো আপনাকে করতে হবে। না,
সে সময় তো জানা যায় সামরিক যে শাসন ছিল সে আন্ডারে হয়েছে, সে জনগণের কিন্তু আপনি কি বিভিন্ন সামরিক পাহারা বিভিন্ন রিলায়েবল বই পুস্তকে এই বিষয়টা পড়েন না? এই যে মানুষ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে, মানুষের এই ক্ষোভটা আপনার রিড করতে পারতে হবে, এই ক্ষোভটা পড়তে জানতে হবে। কেন 71 থেকে 75 পর্যন্ত শেখ মুজিব এতটা অজনপ্রিয় হলো? দেখেন এখানে ছোট্ট একটা বিষয় আমি বলি, শেখ মুজিবের অজনপ্রিয়তার 16 কলা পূর্ণ করেছে শেখ হাসিনা। এই কথাটা কেন বলা হয় জানেন? আপনার 2013 সালের ঘটনাটা একটু খেয়াল করেন। তখন এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমরা আমাদের একজন মানে খুব আজকে সম্ভবত ওনার আসার কথা ছিল, একটা ক্লিপ ভাইরাল হয়েছে, তখনকার আওয়ামী বুদ্ধিজীবী ছিল, এখন উনি বিএনপিপন্থী বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করেন, তুষার সাহেব। তিনি বলছিলেন সেই 2013 সালে যে শাহবাগে বাঙালি জাতীয়তা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানের মাধ্যমে নাকি বাংলাদেশি জাতীয়তাবাদকে নর্দমায় ডোবানো হয়ে গেছে। আপনি চিন্তা করেন কতটা মানে এই প্রজেক্টটা, বাঙালি জাতীয়তাবাদের এই প্রজেক্টটার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে ঢোকানো এবং ভারতীয় কালচারকে বাংলাদেশে ঢোকানোর যে অপচেষ্টা, সেটা কিন্তু শেখ মুজিবের ওই 71 পরবর্তী সময় থেকে যেটা শুরু হয়েছিল, শেখ হাসিনা এটাকে এসে 16 কলা পূর্ণ করেছে। এই জায়গা থেকে যদি আপনি রিড করতে না পারেন, আপনি বুঝবেন না যে শেখ মুজিবের অজনপ্রিয় হওয়ার কারণটা আসলে কি। জি, ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে আপনিও কি আশরাফ মাহাদির সাথে একমত কিনা? না, আমি এ বিষয়ক দু একটা মন্তব্য করি। প্রথম কথা, দেখেন ইতিহাসে যার যতটুকু অবদান কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আমাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কখনো আমাদের নতুন নতুন বয়ান তৈরি করতে পারি, তাতে কিন্তু মুছে যাবে না। এটা হচ্ছে আমার 1 নম্বর, একটু আমি ইতিহাসের সাক্ষ্য হিসাবে এই কথা বলে রাখলাম। দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি তো কখনো মানে কি বলবো যে ফেরেশতা হওয়ার প্রশ্ন অবান্তর, সুতরাং ভালো মন্দ মিলিয়ে থাকবে। তৃতীয়, এই আলোচনাটা হয় না, কিন্তু একটু বলি, আমরা বামপন্থীরা বহুদিন ধরে একটু বলার চেষ্টা করছি, তো হয়তো বোঝাইতেও পারি না, যে একজন ব্যক্তি সে কিন্তু দলের ঊর্ধ্বে উঠতে পারে না যখন দলের হয়, আর একটা দল সে কিন্তু শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না। আপনি একটু ভেবে দেখেন তো, ধরেন একজন ভালো মানুষ, আপনার ধরেন সাধারণ বিবেচনায় আপনি তাকে এমন একটা দলের মধ্যে নিয়ে যান যে দলটাই ওই ভালো মানুষের চরিত্র ধারণ করে না, তো কয়দিন পরে কিন্তু ওই ভূমিকা হবে, এটাই স্বাভাবিক। তা সুতরাং আপনি বিবেচনাগুলোকে এরকম করতে হয়। বঙ্গবন্ধুর যে অনন্য ভূমিকা সেটা অনস্বীকার্য, কিন্তু আওয়ামী লীগের যে ব্যর্থতা, তা সেইটারও তো যে সময়ে যেটা হয়েছে সে ব্যাপারেও তো তার ভূমিকাগুলোকে বিবেচনা করতে হবে। সুতরাং ইতিহাসে কাউকে নাকচ করারও ব্যাপার নেই, কাউকে জোর জুলুম করে চাপিয়ে দেওয়ারও ব্যাপার নেই। এইটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সংকটটা এটা হয় না। এইটা একটা। তারপরে ধরেন মাহাদি এনসিপি তার পজিশন থেকে কতগুলো পয়েন্ট বলেছে, আমাদের পজিশন থেকেও আছে, তা সেটা একটা বড় আলোচনা এবং ওর মধ্যে এখন যে আর যাওয়ার হয়তো সময়ও নেই, দরকারও নেই। কিন্তু একটা পয়েন্টটা বলি, যেমন ধরেন এই যে এইবারের যে অভ্যুত্থানের পরে, হ্যাঁ মানুষের ক্ষোভ তো নানাভাবে ছিল, তো অস্বীকার করার নাই, এবং এটা তো ঠিকই যে কর্তৃত্ব আমলে আমিও এখানে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, দুর্নীতি লুটপাট কিনা হয়েছে এবং এটা ব্যবহার করে মুক্তিযুদ্ধ, আমাদের সচিবরাও ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, এগুলো তো আমরা জানি। কিন্তু অনেক ভালো মুক্তিযোদ্ধারাও সার্টিফিকেট নেয়নি, তারাও বিপদাপন্ন হয়ে আছে, তারা জীবন উৎসর্গ করেছিল তো নিজের স্বার্থে না। তার মানে কোনোভাবে হেয় করা এবং এইটা তো না। কিন্তু দেখবেন যে এর পরে, এই অভ্যুত্থানের পরে তো অভ্যুত্থানে নানা গোষ্ঠী ছিল, একক তো ছিল না, নানা চেষ্টা করেছে। আপনি বেগম রোকেয়ার ছবিতে কালি দেয় নাই, মুক্তিযুদ্ধ খালি বঙ্গবন্ধু না, আমাদের ওই যে মুজিবনগরে অন্যদের ভাস্কর্য ভেঙে ফেলে নেই, অন্য জায়গাতে ভেঙে ফেলে। তাহলে এই যে যারা এটা করতে চাইবে সেইটাও কিন্তু সে পারবে না, সেটা আমি আপনি আর উনি যেই হোক, কারণ ইতিহাসের জায়গায় থাকতে হবে। আর এইখানে আলোচনায় যেটা আসছে সেটাকে আমি পজিটিভ দেখি। মনে রাখতে হবে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আমাদের একটা অনন্য অর্জন, সেই অর্জনকে কেউ যদি আমরা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে বিসর্জন দিতে চাই, তা আমাদের আগামী দিনে চলার পথে ভালো না, খারাপ ফলই আনবে। সুতরাং আশা করি সেই রকম জায়গায় যাব না আমরা। দেখেন এই যে মুক্তিযুদ্ধের যে অর্জন, তারপরে আমরা অনেক কিছু করতে পারিনি বলে তো 90-এর একটা গণঅভ্যুত্থান করতে হলো, সেইটাও আমাদের পারিনি বলে আজকে 24-এর একটা গণঅভ্যুত্থান করতে হলো। তা আমাদের এরপরে যার জন্য এই যে কথাটা আমি সবসময় বলি, আজকেও এখানেও নানাভাবে একাধিকবার বলছি, গণতন্ত্রের পথে যাত্রা, জনগণকে আস্থায় নিয়ে যাত্রা, সমস্ত কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে, তার সাথে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে যদি চলার পথে যাই, আর ইতিহাসকে তার প্রকৃত ইতিহাসের জায়গায় যদি আমরা জায়গাটা ছেড়ে দিই, কেউ এটার ব্যবহার করব না, অপব্যবহার করব না, বাতিল করার চেষ্টা করব না, তাহলে আমাদের এই যাত্রা
হয়তোবা কিছু পজিটিভ পথ দেখতে পারবে। না হলে মনে রেখেন, আমরা দীর্ঘমেয়াদে যে সংকটের মধ্যে আছি, এই সংকট দ্রুত দূর হবে না, দীর্ঘমেয়াদে আরেক ধরনের সংকটের মধ্যে আমরা পড়ব। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।